সেই সময় এটা 1960 মে মাস, 5ই মে মনে আছে দিনটা। সেদিন আমি তার কাজে ওইখানে নিয়োজিত হয়ে দিন দেখলেন। দিনটি দেখে আমাকে পেন দিলেন, খাতা দিলেন, লাঠি দিলেন, টর্চ দিলেন, এসব দিলেন। আর ওখানে ওখানে কাজ ছিল, ওই ছড়ায় যে বাণীগুলো দেওয়া ছিল সেগুলো একটাই ম্যানুস্ক্রিপ্ট ছিল। তা অনেকদিন আগে সব দেখে শুনে ঠিক করে রাখাই হয়েছে, ফাইনাল স্ক্রিপ্ট করে রাখা হয়েছে। তবুও আরেকবার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় কৃষ্ণকাকে দেয়া হবে বলে আর একটা কপি করতে দেওয়া হলো। আমি ওগুলো বসে বসে ঠাকুর ঘরে বসে কপি করতাম। আর ওই লিখেছিলাম ওরকম, তিনি আমাকে দয়া করে লিখে দিলেন ওই আমার লেখার নিচে, আমার জীবনে তোমার করুণা হাসিয়া হাসিয়া ফুটিয়া উঠুক। এই করতে করতে 60 থেকে 66 পর্যন্ত, এর মধ্যে আবার বিয়ে দিয়ে দিলেন। সেও আবার কী ব্যাপার, আমি বলছি যে ঠাকুর তখন এমএ করার কথা বলছেন আমাকে, আবার এদিকে বিয়ে করার কথা বলছেন। আমি বললাম সে কথা, যেমন একদিন বিয়ে করতে বলছেন, আবার বিয়ে। ওই মা মাসিমা ছিলেন, জিজ্ঞাসা করলেন যে কী হয়েছে, আমার বিয়ে কখন হয়েছিল? তোমার তো 18 বছর বয়সে বিয়ে হয়েছিল। তোর বয়স কত? আমার 27 বছর বয়স। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। বিয়ে করতে কতক্ষণ লাগবে? একদিন তো লাগবে, একদিনেই তো হয়ে যাবে। বিয়ে করে তো আমি এমএ পড়তে গেলাম। এমএ করতে গেলাম ওই লঙ্গর সিং কলেজ, এলএস কলেজ মুজফ্ফরপুর, সেখানে গেলাম। সেখানে ইন্টারভিউ দিলাম, সেখান থেকে ফর্ম টর্ম ফিল আপ করে আসলাম। লাউদা আমার সঙ্গে গেছিল। এর আগে পড়া চলাকালীন, যখন কাজ চলাকালীন আমাকে এমএ পাস করার কথা বলছেন না, আমাকে ওই ইংরেজি, ক্যালকাটা ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যে এমএ করার জন্য সমস্ত বইপত্র এনে দিয়েছিলেন। আমি আর রামনন্দন প্রসাদ দুজনে মিলে চেষ্টা করলাম, পড়ছিলাম প্রাইভেটে পরীক্ষা দেবো বলে। কিন্তু চষার পড়তে গিয়ে ঠেকে গেলাম, ও তো কিছুই বুঝি না। সে কথা গিয়ে বললাম যে নিজেরা পড়ে বোঝা যাচ্ছে না, এই প্রফেসর না হলে বোঝা যাবে না। তখন বললেন যে কোনো সাবজেক্টে দাও। তখন আমরা আর একটা সাবজেক্ট ফিলোসফিতে দিতে পারি, তখন ফিলোসফিতে পড়তে তাতেই দাও। তো অবশ্যই কলেজে গেলাম। আবার এখান থেকে ভাগলপুর কলেজ তখন হয়েছে, ভাগলপুরে ইউনিভার্সিটি হয়েছে। তো ভাগলপুরে গিয়েও দিলাম, সেখানে এলাম। সেখান থেকেও আমার কল আসলো ভর্তি হওয়ার জন্যে। তো ভাগলপুর এখান থেকে 3 ঘন্টার মধ্যে যাওয়া যায় বলে ভাগলপুরে ভর্তি হলাম। ভাগলপুরে ভর্তি হয়ে পরীক্ষা দিলাম, পাশ করলাম। ঠাকুরকে বলা হলো না। তখন না তার আগ্রহে, যার আদেশে পড়েছিলাম। এরপরে পরবর্তীকালে এবার করে ঠাকুরের উপরে রিলিজিয়াস ফিলোসফি অফ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এগ্রিক্যাল স্টাডি অফ রিলিজিয়াস ফিলোসফি অফ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এটার মধ্যে দিয়ে রিসার্চ করি, পিএইচডিও করলাম পাটনা ইউনিভার্সিটি থেকে। অবশ্য আমি করেছি কমই, আমাকে সাহায্য করেছেন যারা, তারা না হলে আমি এটা করতে পারতাম না। আমাদের এর মধ্যে দেওঘরে অমরদ্যুতি সন্ধ্যা মহাবিদ্যালয় ডিমাইসের পরে, ঠাকুরের ডিমাইসের পরে পিএইচডি করেছি। এর মধ্যে কলেজ হয়েছে, কলেজে প্রফেসারি করি। আর পিএইচডি করবো যে নিজেই পিএইচডি করতে গেলাম। পিএইচডি করে আমি সিরাজে জমা দিলাম বোধ হয় 82-83 সালে, 82-83 সালে, কিছু 82 সালে। আর এখানে তখন ঠাকুরের ডিভাইসের পরে বর্দার সঙ্গে আছি, তিনি আমাকে দয়া করে ডেকে নিয়েছেন। ওই ঋত্বিক অফিসে দিনুদা শর্মাদা তখন কাজ করতেন, তাকে সাহায্য করবার জন্য বললেন। এদিকে বর্দার চিঠিপত্র আস্তে আস্তে আমার উপরে চলে এলো। তারপরে গ্যারেজে ভূপেশদা
যিনি এতকাল দেখে আসছিলেন গ্যারেজ, তার বয়স হয় তাও পারছেন না, সেটা দেখতে হলো। ওদিকে কলেজে ক্লাস করতে হতো, এদিকে আমার বাবাও মারা গেছেন, মারও বয়স হচ্ছে, সংসার, বিয়েও হয়ে গেছে। এই সবের মধ্যে দিয়ে বিয়ে করতে চেষ্টা করলাম, হলো। তাই 82 রেজিস্ট্রেশন করে শেষ পর্যন্ত তা সফল হলাম গিয়ে 90 সালে, 7 বছর। আমার গাইড আমাকে বললো যে বাবু তোমার এসব কাগজপত্র নিয়ে যাও, বইপত্র নিয়ে যাও, আমি আর পারবো না। 3বার করে এক্সটেনশন হয়েছে, আর এক্সটেনশন করা যাবে না। এই বিষয়ে ওই আমার গাইড, তারপরে দয়া না হলে তো হবে না। আমার দ্বারা কী খাওয়া সম্ভব? আমি তো জন্মসূত্রে আমি সৎসঙ্গী বা ঠাকুরের চরণ ধরে আসছি, আমার তো কিছু হয়নি, কিছু হবেও না, সম্ভবও না। ওই রকমই আমি, তার দয়া না থাকলে হতো না। যে গাইড, ইভেন ইয়ের পাটনা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন আমাদের গুরু ভাই ঋত্বিক RC সিনহা। তিনি প্রথম ওই সিনাপসিসের 2-4টে লাইন লিখে দিয়ে সেটা ওই গাইডকে দেখানোর জন্যে, গাইডকে দেখানো হলো। গাইডকে দেখানো হলো, হ্যাঁ। তারপরে সিনাপসিস আরও বড় করে লিখতে হবে, পয়েন্টগুলো কী কী আমি ডিসকাশন করবো আমার থিসিসের মধ্যে, সেইগুলো উনি একটা করলেন, সেটা নিয়ে দেখানো হলো। আমি তখন জানি না, গেছিলেন পাটনা ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মধুসূদন প্রসাদ, ডক্টর মধুসূদন প্রসাদ। পরবর্তীকালে জানতে পারলাম যে তিনি আগ্রা সৎসঙ্গের শিষ্য এবং প্রতি বছর ওখানে যান কর সেবা করার জন্যে। এই করতে উনি ছিলেন বলেই আমাকে 3বার এক্সটেনশন দিয়েছেন, নাহলে হতো না। এই করে আর আমাকে আমার কলেজের আমার কলিগ যোগাকর ঝা, আমাদের ওই RC সিনহার গাইডে ডক্টরেট করেছেন আমাদের বর্তমানে রসেশনার যিনি কর্ণধার, যিনি অজিত কুমার কর। আমি আর অজিতদা মিলে উনি ওইসব কারেক্ট করতাম, লিখতাম, রাত বসে সারাদিনের কাজ করে এসে। অজিতদা দীর্ঘদিন ইয়ে করে সাহায্য করে আমাকে এটা লেখার ব্যাপারে সাহায্য করেছেন, কারেকশান করেছেন। আর ছিলেন রাধাকৃষ্ণ লাল, তিনিও প্রচুর সাহায্য করেছেন। আরেকজন ছিলেন বিনয় কুমার, ওই থিসিসটা টাইপ করাতে হবে। আমার তো এখানে যেসব কাজ, কলেজ, গ্যারেজ, ঋত্বিক অফিস, বর্দার চিঠিপত্র ইত্যাদি সব নিয়ে কিছু নরম নিঃশ্বাস নেওয়া, তারপরে আবার পুজো, ঠাকুর ভোগ দেওয়া, এসবও ছিল। 4 বেলা ঠাকুর ভোগ দিতে হতো। করে আমি পারতাম কিরকম জানি, তাদের দয়া ছাড়া সম্ভব না। আমি এখন চিন্তা করে ভাবি কী করে পারতাম। এরা সাহায্য করলেন। আমি টাইপ করাতে হবে, তো বিনয় কুমারকে সৃজনজন ঋত্বিক আমাদের বললাম যে ভাই তুমি একটু টাইপিস্টের কাছে যাও, আর এই ম্যানেজমেন্টের সঙ্গে দেখে যে কারেকশান করে টাইপ করে দাও। ও যে দীর্ঘদিন যে ও সেই টাইপিস্ট দিয়ে টাইপ করায়, রেজিস্টার বাইন্ডিং করে তারপরে জানালো। সে সময় যেদিন যখন আমাকে গাইড ডাকছেন, তার 2 দিন আগে পাটনায় রায়েট হয়ে গেছে, হচ্ছে, সেই দিনে যেতে হবে। তো পাটনায় দেখলাম রাস্তার পাশে গাড়ি টাড়ি পোড়ানো, টাউন সব শুনশান, লোকজন কেউ নেই, এরকম। আমি গিয়ে উঠলাম একদম সেই প্রথমে, আগে উঠেছিলাম পাটনা সৎসঙ্গ মন্দিরে সেন্টারে, তারপরে সেবার যে গাড়ি নিয়েই সোজা চলে গেলাম মধুসূদন প্রসাদের বাড়ি। সেখানে এসছিলেন ওদিনকে। এক্সপার্টের জন্যই আমাকে তখন যেতে হলো। এক্সপার্ট আর আসতে পারবেন না, এখান থেকে হয়ে তিনি মোরাদাবাদ চলে যাবেন। মোরাদাবাদ ইউনিভার্সিটির উনিও খুব বড় ফিলোসফার, ডক্টর JP আত্রেয়। ওরা JP আত্রেয় মার্গারেট আলবার্ট ওনার পত্রিকা ধর্ম ইন্টারন্যাশনাল না ফিলোসফি ইন্টারন্যাশনাল বলে একটা পত্রিকা উনি বের করতেন। বড় বড় লোকের দেশের
বহু লোকের, উনি রাশিয়া টাশিয়া অনেক জায়গায় ঘুরেছেন, ইউরোপেও ঘুরেছেন, খুব ভালো লোক, খুব অত্যন্ত অমায়িক লোক। তো তিনি এসেছিলেন, আর একজনের আশায় আর সব দুজন এক্সপার্টের একজনই এসেছিলেন, আর আমার গাইড যিনি আমার এক্সপার্ট হয়ে গেলেন তখন আমাদের ওই ভাইভা দিলেন। ভাইভা নেওয়ার পরে আমার পিএইচডি হলো, এই করা হলো, এই করে চলছে। এখানে আবার শুরু হলো আন্দোলন, আবার তিল তিল করে সব গড়ে তোলা, আরও বড় বড় করে গড়ে তোলা। বাড়ি কিনতে কিনতে এখন দেখা যায় যে আমাদের রেলওয়ে ক্রসিং থেকে আরম্ভ করে আমার সিসি বর্ডার বাড়ি যে পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় কচিত কদাতে দু একটা অন্য বাড়ি পাওয়া যেতে পারে, মানে রাস্তার দুপাশে প্রায় বাড়ি আমাদের কেনা, সৎসঙ্গের কেনা হয়ে গেছে। এমনকি একটা স্কুলেরও, একটা মিশন স্কুল ছিল, সেই স্কুলেরও কিছুটা অংশ কেনা হয়েছে। আরও দূরে দূরে যত বাড়ি পাওয়া গেছে হাজার মধ্যে সব কেনা হয়েছে। জমিও যেখানে যেখানে পাওয়া হয়েছে কেনা হয়েছে। আর সব জায়গায় গেস্ট হাউস, বিল্ডিং, আর রিফিউজি হয়ে যারা এসে তার শ্রীচরণ আশ্রয়ে পৌঁছেছিলেন তাদেরও আপনার থাকা খাওয়ার কোনো কোনো অসুবিধা নেই, তারা রাজার আলে আছে। গড়ে তুলছে অব্যাহত গতি। তিনি নেই তত নাই, কিন্তু সবসময় আছেন, থাকবেনও সবসময়। আমরা যদি তাকে ধরে রাখতে পারি তাহলে নিশ্চয়ই হবে। এখানে এসে যে সান্ডেল ইউনিভার্সিটির কথা, তার স্বপ্ন ছিল যে সান্ডেল ইউনিভার্সিটি হবে। এখানে বৈদ্যনাথ ধামের মন্দিরে শ্রাবণ মাস মেলা হয়। বহু পুণ্যার্থী আসেন গঙ্গার থেকে গঙ্গা জল তুলে হেঁটে, তারা মাকে করে হেঁটে এসে মন্দিরে বাবা বৈদ্যনাথের মাথায় গঙ্গা জল চাপায়। তার পরিকল্পনা ছিল ঠাকুরের এখানে দারোয়া নদী আছে, সেই দারোয়া নদীটাকে যদি রিনোভেট করে গঙ্গার সঙ্গে যোগ করে দেওয়া যায়, তাহলে পুণ্যার্থীরা যারা আছে তারা এখানে এসে গঙ্গা জল পেতে পারে। তাদের ওই 80 মাইল পথ গঙ্গা জল নিয়ে হেঁটে আসতে হবে না, তারা এখান থেকেই জল পেয়ে জল করতে পারবে। আর তাছাড়া এটা তো একটু মালভূমি অঞ্চল, গঙ্গা প্রবাহিত যদি এখান থেকে হয় তাহলে দুপাশে কৃষিকার্যেরও অনেক সুবিধা হবে। আর নৌবহ যদি হয়ে পড়ে তাহলে পরেও তো এই যে প্রদূষণের থেকে তো কিছুটা রেহাই পাওয়া যাবে। সেই স্বাধীনতার সময় থেকে শুনে আসছি যে নদীগুলোকে, বড় বড় নদীগুলোকে ইন্টারলিঙ্ক করে দিয়ে এখানে নৌবহ করে তোলা হবে আর সেচের জল দেওয়া হবে। এখনও পর্যন্ত 70 বছরে তা পুরোপুরি হয়ে ওঠেনি। কিছু খাল হয়েছে, যেখানে যতগুলো বাঁধ হওয়ার কথা ছিল তা হয়ে ওঠা সম্ভব হয়নি। ফলে বন্যাও এখনও স্থিতিশীল, আর যেটা হলে বন্যা হওয়ার কথা ছিল না। আর এই জলটাকে আমরা চারিয়ে দিতাম খাল কেটে, আর সেই খালগুলো যদি নৌবহ হতো তাহলে এই যে ট্রান্সপোর্ট কস্ট অনেক কমা যেত। ট্রান্সপোর্ট কমে গেলে পরে দেশের জিনিসপত্র আরও সস্তা হওয়া সম্ভব ছিল। যাই হোক, তার পরিকল্পনা ছিল যে দারোয়া থেকে গঙ্গার সঙ্গে দারোয়ার সংযোজন, এই সংযোজনটা সামনের লোকেশ্বরদের জন্য অনেকবার জমি টমি দেখার কথা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী 10 না 15 একর জমি না পেলে সেখানে ইউনিভার্সিটি করা যায় না। ইউনিভার্সিটির ছিল যে একটা তার হোস্টেল থাকবে না, কোনো স্টুডেন্টস হোস্টেল থাকবে না। দেখা যায় প্রায় যে স্টুডেন্টস হোস্টেল হলে পরে সেখানেই রাজনীতি, সেখানেই নানা রকম অনাচার, তাদের চারিত্রিক অধঃপতন ইত্যাদি নানা কিছু হতে থাকে। তার ছিল যে একটা প্রফেসরের বাড়িতে 6 জন করে স্টুডেন্ট থাকবে। সে বাড়িতে সে গুরু শিষ্যের মতন থাকবে, বাড়ির কাজকর্মও সে ছাত্রদের করতে হবে, ক্লাস করতে হবে। আর যে প্রফেসরের আন্ডারে তিনি আছেন তার সাবজেক্ট যদি হয় তাহলে তিনি গাইড করবেন তাদের, আর তার যদি না হয় তিনি যদি বোঝেন তাহলে যে সাবজেক্টের দরকার সেখানে ছাত্রকে পাঠাবেন, যে সেখানে তার কাছ থেকে গাইডলাইন নিয়ে আসার জন্য।
যেমন করে হোক ব্যবস্থাটা এরকম হবে যে 6 জন করে ছাত্রকে রাখা হবে, তারা গৃহে থাকবে, তাদের গুরু মা থাকবেন, তাদের গুরু ভাইরা থাকবেন, গুরুর সেবা হবে এবং পড়াশোনা হবে, যাতে চারিত্রিক চরিত্র তৈরি হবে, তাদের নামদান করানো হবে অল্প বয়স থেকেই, যাতে করে তারা একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এইসবের সামনে বাড়িতে জায়গা অনেক দেখা হলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সাঁওতাল পরগনা হচ্ছে নন রেগুলেটেড প্রভিন্সে ব্রিটিশরা সাঁওতাল মিউনিটির সময় করেছিল যে এখানে জমি বিক্রি করা হবে না, বিক্রি করা যায় না, জমি কেনে বেচা করা যায় না। এরা বংশানুক্রমে যারা এই ভাগ হতে হতে এখন যখন এই আইন হয়েছিল, তারপরে এক একটা প্রজা ভাগ হতে হতে তো এখন অনেক হয়ে গেছে, এখন অনেক হয়ে তারা শরিক হয়ে গেছে, তারা সেই জমি ভাগ তাদের মধ্যে হতে পারে, কিন্তু এটা কেনা বেচা চলবে না। ফলশ্রুতিতে এই 10-15 একর যে জমি, তা এখানে এখনও পেয়ে ওঠা সম্ভব হয়নি। এখনও আমরা শ্রীমন্দির এখানে করবার জন্য এত চেষ্টা করছি, সেই শ্রীমন্দিরের জমিও এখনও পেয়ে ওঠা সম্ভব হয়নি। যেখানে কন্ট্রোভার্সি সেখানে সেই জমি নিয়ে তো কিছু করা সম্ভব নয়, সুতরাং আমাদের সেভাবেই দেখতে হবে যাতে কন্ট্রোভার্সি না থাকে। সকলে স্বতঃস্বেচ্ছভাবে আমাদের সবার প্রাণের পুরুষ যিনি, এই প্রাণ পুরুষের মন্দির হবে, সেখানে কোনো রকম যেন কন্ট্রোভার্সি না থাকে, কোনো রকম বিদ্বেষ না থাকে, কোনো রকম ঝামেলা না থাকে, কারোর স্বার্থ হানি না হয়, সবাই যাতে স্বার্থান্বিত হয়ে ওঠে, সবাই ভালো থাকে, মন্দিরকে কেন্দ্র করে চলতে পারে, তেমনতর ব্যবস্থা করার জন্যেই আমাদের দেরি হতে পারে হয়তো, কিন্তু তেমনতর ব্যবস্থা না হলে শ্রীমন্দিরের মতন জিনিস তৈরি হয়ে ওঠা করে তোলা সম্ভব হয়ে উঠবে বলে মনে হয় না। চেষ্টা চলছে নানা রকমভাবে। তার ডিমাইসের পর, ঠাকুরের ডিমাইসের পর বরদা যেভাবে অতন্দ্র হয়ে ডিমাইসের আগে পর্যন্ত লেগে থাকতেন, সবসময় ঠাকুরের কাছে থাকা, কি খাবেন, শোবেন, কী হচ্ছে, কখন বলছেন যে আমাকে নিয়ে চল হিমায়তপুরে যাব, তখন আর কেউ তাকে সামাল দিতে পারে না, ওই বরদাই তাকে সামাল দেন, গাড়ি করে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেন, তারপরে তাকে বোঝালেন যে এই এখন তো এই সেই অসুবিধা আছে, সবাইকে নিয়ে যাওয়া তো সম্ভব হবে না, সবাইকে না নিলে তো আপনার আবার চলবে না, আপনার তাতে মন খারাপ হবে, এই হবে, চেষ্টা চলছে সব দিক দিয়ে, এইসব করে ভুলিয়ে বাড়িয়ে আবার এনে ঘরে রাখতেন, বেরিয়ে নিয়ে আসতেন। বড় মাকে দেখা, তাকে হাঁটানো, তা কী খাবেন, কেমন করে চলবেন, কখন কী অসুবিধা হচ্ছে, ঠাকুরকে নিজে হাতে খাওয়ানো। আমার সৌভাগ্যক্রমে বড় মা আগের থেকে পাবনাতেও মা কিছু কিছু জিনিস আমাদের ইস্ট বেঙ্গলে ঢাকার মেয়ে তো রান্না খুব পারদর্শী ছিল, আর নানা রকম পিঠে পায়েস ঢাকার ওদিকে খুব ভালো হয়। ওই মা করে করে দিত, সে খেয়ে খুব খুশি হতেন ঠাকুর, তো ওখানে কখনো কোনোটা রান্না করতে বলতেন, এরকম চলতো। বড় মা আমার একটা এখনও স্মৃতি মনে আছে, মা কি একটা অকেশনে বড় মাকে বাড়িতে এনে খাওয়াতেন। আপনার আমাদের বাড়িটা রান্নাঘরটা ছিল কাঁচা আর কি, মাটির উপরে টিন ছিল, কালো টিন, বোধহয় কীরকম করবেট না, অন্য প্লেন টিন ছিল কালো, আর বেড়া ছিল বাঁশের বেড়া, খুঁটির উপরে তারপরে চালটা দাঁড়িয়ে আছে, খুঁটিটা অনেক দূর পর্যন্ত পোতা, সে একটা খুঁটিতে হেলান দিয়ে একটা ছোটো পিঁড়ির উপরে বসে বড় মা মাছটা মেখে আমার দিতেন। তো সে বড় মা খাচ্ছেন, একটা ছবি আমার মনে পড়ে। তখন বড় আর কম বয়সে, তখন পরবর্তীকালে শরীর যখন মোটা হয়ে গেছিল তেমন না। এখানে এসে বড় মা পড়ে গেলেন ঠাকুর বাড়িতে, এই দেওঘরে এসে একদিন ঠাকুরের শরীরটা খারাপ, দুপুরে ভোগ হয়নি, তো বিকেলবেলা যখন উঠেছেন বড় মা চিড়ে ভেজে তারপরে সেদ্ধ করে লেবু চিনি দিয়ে চটকে ন্যাকড়ায় ছেঁকে পাতলা করে গ্লাসে করে নিয়ে আসছিলেন।
নিয়ে আস্তে আস্তে বড়মায় বরার মালও ঠাকুর বাংলোর একটা ছোটো কোনার ঘরে থাকতেন। সেখান দিয়ে ঠাকুর, এই প্রথম ঘরটায় হলঘরটায় ঠাকুর থাকতেন। এখান দিয়ে আসতে গিয়ে বড়মা পড়ে যান। পড়ে গিয়ে তখন তার ভারী শরীর, খুব উঠতে পারেন না, ধীরেন মুক্ততা টেনে তোলে। তখন মুখে লাগে, কপালে লাগে। শব্দ শুনে এরপর কী হলো, মা ছিলেন ঠাকুরের কাছে, আমার মা ঠাকুরের কাছে। তো দেখে 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 পড়ে গেছেন। ঠাকুর পড়লে কী করে, পড়ে গেছেন। তারপর মা গেছেন, ওখানে বড়মা উঠেছেন। উঠে দিয়ে এখানে কিন্তু বড়মা ঘরে উঠতে 4টে সিঁড়ি ধাপ উঠতে হবে। আবার রান্নাঘর যেখানে, সেখানেও 4টে সিঁড়ির ধাপ উঠতে হবে, নামা এবং ওঠা। এটা বড়মা কিন্তু পড়ে যাওয়ার পর করছেন, লক্ষ্য করার বিষয়। আর ওখানে মাকে বললেন যে ন্যাকড়াটা ধর। ওই প্রথমবার যে করেছিলেন তাদের তাদের যে রেসিডিউটা ছিল ছাকার পরে, সেটাকে আবার জল দিয়ে ভালো করে চটকে, একটু মিষ্টি দিয়ে, লেবু দিয়ে আবার তাকে ইয়ে করলেন, ছাঁকলেন। ছেঁকে আবার নিয়ে আসলেন। ঠাকুর বললেন, পড়ে গেলে কী করে তুমি? মানে ওই তোমার দিকে তাকিয়ে তাকিয়ে আসতেছিলাম, তাই পড়ে গেলাম। পরে দেখা গেল যে তার কাঁধের এখানে হাতটা ভেঙে গেছে। চিন্তা করা যায় না যে ওই সময় গিয়ে সেই ডান হাতে আবার করে নিয়ে আসবে, কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমি মনে করি না, সম্ভব নয়। এটার পরে বড়মা রান্না করতে পারলেন না। তো আমাদের 58, এটা আমাদের 58 থেকে ঠাকুর ভোগ আমার মা রান্না করতেন আমাদের বাড়িতে। ঠাকুরের জন্য ভোগ রান্না হতো, আমার মনে আছে। আর আমি অনেক সময় হয়েছে, আমি ওই টিফিন ক্যারিয়ারের মধ্যে ভরে, তখন থাকতাম আমরা প্রসন্ন প্রসাদ বলে একটা বাড়ি, সেইখানে ওই তপবন স্কুলের কাছে, বর্তমান তপবন স্কুলের কাছে। সেখান থেকে দৌড়ে ঠাকুর ঘরে চলে যেতাম, ঠাকুর ঘরে পাড়লাতে। ও 4টে বাটি ছিল, আর একটা 2টো থালা ছিল ঢাকা দেওয়া, তার মধ্যে ভাজা টাজা থাকতো। ওই গিয়ে নিয়ে যেতাম। তারপরে বড়মা খাইয়ে দিতেন। তখন খাওয়ার সময় উচিত ঘটনা কীরকম হতো, ঠাকুর সাধারণ লোকে তো আমরা ওই নিবেদন করে কোনোরকম করে পঞ্চদেবতাকে দিয়ে তারা খেয়ে নেই। ঠাকুর ওই পঞ্চদেবতাকে দিয়ে তাতে জল দেওয়া হলো, জল দেওয়া হয়ে ঠাকুর বসে আছেন, তাকিয়ে আছেন ভোগের বস্তুর দিকে। আমার তো মনে হয় 3 থেকে 5 মিনিট পর্যন্ত বড়মার হাতের জল থাকতো না। আমার সৌভাগ্য ছিল আমি সেই সময় খাওয়ার সময় থাকতাম, বড়মা হাত পুজো করে থাকতেন। আবার জল দিতাম, জল দিয়ে তারপরে গন্ডুস করতেন। গন্ডুস করার পরে পঞ্চদেবতাকে পঞ্চগ্রাস খাওয়ানো হতো। তারপরে বড়মা মেখে টেকে খাওয়াতেন। ঠাকুর চৌকিতে বসতেন, নিচে আর বসতে পারতেন না, আগে নিচে আসনে বসে খেতেন। চৌকি থাকতো, সামনে একটা টেবিল থাকতো, আর একজন একটা থালা ঠাকুরের মুখের নিচে ধরে থাকতো, বুক মুখের নিচে। বড়মা খাইয়ে দিতেন। কখনো থালাটা বসে বিছনায় পড়লে তো সমস্ত বিছনা টিছনা সব ধুতে হবে, সব ছাড়তে হবে, কাপড় ছাড়তে হবে ইত্যাদি। কিন্তু সদাচার তো সেরকম করেই মানতেন। তো সেভাবে ধরা হতো। বড়মা খাওয়াতে বসে কীভাবে গল্প করে যা খাওয়াতেন, দেখে সেটা অপূর্ব দৃশ্য, যা দেখার আমার সৌভাগ্য হয়েছে। ও গল্পে এই করছে, তিনি তো 2-4 গ্রাস খাওয়ার পরে না হয়েছে এই করতে থাকতেন। তো বড়মা তখনও যদি কিছু রান্না হতো, এই তরকারি ঝোলের বাটি, বড়মা ঠান্ডা ঠান্ডা রান্না পছন্দ করতেন। বলছি রান্নাতেন ভালো, খুব ভালো। মানে তার দেওয়া করা ডাল ফেলানি জীবনে ভুলতে পারবো না। তার দেওয়ার রান্না, লাউর ঝোল, মেপের ঝোল, এসব জীবনে ভোলা যাবে না, কিছুতেই ভোলা যাবে না। অথচ একদম মানে কলেরার রোগীকেও খাওয়ানো যায়, তার কিছু হবে না, এত টেস্টফুল এত। আর ঠাকুর রাজসিক রান্না বেশি পছন্দ, খাবেন এতটুকু চামচে। আমি দেখেছি একটা টেবিল স্পুন তাকে বলা যায় না, তার থেকে ছোটো। তো চামচ ছিল, টিফিন ক্যারিয়ারে ভাত থাকতো, আমার বাড়ি থেকে আসে, সেই ভাত 2 চামচ
তুলতে না তুলে হয়েছে 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 করতে। আর ওখানে যে ঠাকুরের ইয়ে থেকে ঝোলের বাটির মধ্যে কোথায় ঠাকুর বড়মার কাঁচা ছানা লোকানো থাকতো, ওই কাঁচা ছানাটা নিয়ে হাত বাটির মধ্যে হাত দিয়ে ওই ছানাটা তুলে চট করে ভাতের সঙ্গে মেখে ফেলতেন, মেখে ফেলে ভাতের ভলিউমটা বেড়ে যেত, বেড়ে বেড়ে তারপরে অন্য 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 তরকারি বা যে তরকারি দিয়ে একটু একটু মুখে দিতেন। তাও তিনি তো ভবি বলবার নয়, কিছু খেয়েই ওই না হয়েছে না হয়েছে না হয়েছে করতেন। এরপরে বড়মা যখন পারলেন না তখন মা খাইয়ে দিতেন, আর বড়দা ওই গন্ডুস করে দিতেন, আবার খাওয়ার পরে পাত্র ত্যাগ করাতেন। তখন মা তো ভয়ে আড়ষ্ট, বড়মা যেরকম করে খাওয়া দাওয়ার সময় গল্প করতেন, কে কী করেছে কী কী বলেছে, ওইগুলো এ হলো সে হলো বলতে বলতে এদিকে খাওয়াচ্ছেন ঠাকুরকে। ওরকম খাওয়ানো কাউকে দেখিনি। এই যে অনেকক্ষণ এরপরে মা খাইয়েছেন, তারপরে আমার বাবা মারা যাওয়ার পর মার খাওয়াননি, তখন বড়দা খাওয়াতেন। তখনও আমি ভোগের কাছে থাকতাম, ভোগের কাছে বড়দার হাতে আবার জল দিতাম, খেতে তিনি খাইয়ে এসে তারপরে বাইরে এসে হাতটা চেটে খেতেন, একটুকু অন্ন লেগে থাকলে তা চেটে খেয়ে হাত ধুয়ে আবার ঘরে বসে থাকতেন মা যখন খাওয়াতো। আর যখন তিনি খাওয়াতেন তিনি খেয়ে দিয়ে খাইয়ে টাইয়ে পাত্র ত্যাগ করিয়ে তারপরে এসে অনেকক্ষণ ধরে চেটে চেটে হাতটা খেতেন, তারপরে হাত ধুতেন। উনি খেতেন, খুব স্বল্পাহারী ছিলেন, কম খেতেন, কিন্তু দেখাটা চাই। রসগোল্লা খাবেন খুব ভারী মতন রস হবে, রসগোল্লা ইটের সাইজে তৈরি হয়েছে, তার থেকে কোনার থেকে একটুকু খেলে না তো, কিন্তু ওইটা দেখতে হবে ওরকম ইটের মধ্যে থাকবে। আর ওই অতক্ষণ যে নিবেদন করতেন তার একটা এক সময় আমি শুনেছি ঠাকুরের কাছে, যে তিনি যখন নিবেদন করেন ওই সময় মৃত আত্মারা তার কাছে এসে ভক্তি ভরে প্রসাদ চায়। এটা তিনি দেখতে পান, এটা পাবনায় শুনেছি। মা তো ঠাকুরের ওখানে বেশি থাকতেন, আমাদের মানুষ করেছেন যে হচ্ছে বিদ্যাপতি সরকার, 16 বছর বয়সে বিধবা হয়ে আশ্রমে এসেছিল ঠাকুরের মার ঘরে, তারপরে ঠাকুরের মার ঘরে আমার কাছে দোকানে তাদের কাজ করে দিতেন উনি, এই বাসন টাসন মাজা এই দিয়ে করার। তারপরে এই বিদ্যাপতি সরকারকে আমাদের বাড়িতে দেন ঠাকুর, আর ওই আমাদের সবাইকে মানুষ করেছে। ঠাকুরকে বড়বাড়িতে বলতে শুনেছি যে ওর তো ভালো বিধবা ছিল, তো তরু মানে আমার মা তরুর তো ছেলেমেয়েদের দরকার ছিল না, বৃদ্ধের দরকার ছিল, সেই বৃদ্ধের জন্য ছেলেমেয়ে, তাই ছেলেমেয়ে হচ্ছে আমাদের সেই বেশি করে মানুষ করেছে। এই সে তার ভাই, তার টিভি হয়েছিল আশ্রমে এসে, তখনকার দিনে টিভি সারানো ছিল না, তো সে ভাই মারা গেছে। ঠাকুর বলছেন ওই আজকে বৃদ্ধের ভাই এসছিল, বেঁকা হয়ে দাঁড়াইছে, মাথাটা নেড়া মাথা, বেঁকা হয়ে দাঁড়াইছে, ও বৃদ্ধের ভাই এসে প্রসাদ চাচ্ছ। তো মা ছিলেন ভোগের সময়, মা এসে বলছেন, বৃদ্ধকে জিজ্ঞাসা করছেন তোমার ভাইয়ের ইয়ে ছিল, মাথা নেড়া ছিল, বেঁকা হয়ে দাঁড়াতো? হ্যাঁ বেঁকা হয়ে দাঁড়াতো, কিন্তু ঠাকুর তো সেরকম দেখেননি কখনো ওকে, সেই চেহারায় তো ওকে কখনো দেখেননি। পরবর্তী আরও বলেছেন যে এরকম ভোগের সময় বহু আত্মারা আসে ভক্তি ভরে প্রসাদ চায়, অনেকক্ষণ ধরে আমি কাউকে ঠাকুর ছাড়া আর কাউকে অতক্ষণ ধরে নিবেদন করে খেতে আমি কাউকে দেখিনি। বর্দার ডিভাইসের পরে সারা দেশ চষে বেরিয়েছেন, মানুষকে উদ্যত করতে দীক্ষার সংখ্যা বাড়ানো, কেন্দ্র মন্দির করা, এই বিভিন্ন জায়গায় তার একটা ইচ্ছে ছিল 108টা মন্দির হবে, তো তার জীবৎকালেই 108টা মন্দির পেরিয়ে গেছিল। এরপরেও করেছেন, তো অদ্ভুত রকমের
ওই বয়সে অদ্ভুত ট্রেনাসিটি, তা বর্দা বলেই তার পক্ষে সম্ভব হতে পারে, আর কেউ সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। আমরা যারা কেউ কেউ তাদের সঙ্গে অনেক জায়গায় গিয়েছি এসছি, তারা ট্যুর শেষে নিয়ে পড়ে আর কয়েকদিন একটু ঘুমাতে হবে, একটু বিশ্রাম নিতে হবে, নাহলে আর ওঠা যাচ্ছে না। তার কোনো বিকার নেই, এই এসছেন আবার যেতে না যেতে আবার আরেক জায়গায় চললেন। আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা চষে বেরিয়েছে সব জায়গায়, আর সব জায়গায় কেন্দ্র মন্দির দীক্ষা, প্রচুর দীক্ষা বেরিয়ে গেল। আগে যেখানে কনফারেন্সে বা উৎসবে 1 লাখ 1.5 লাখ লোক হতো, লোক হওয়া আরম্ভ করে 2.5 লাখ 3 লাখ 4 লাখ, আনন্দবাজারে কুলায় না, এক জায়গায় না 3 জায়গায় আনন্দবাজার করতে হয়। পরবর্তীকালে দাদা আবার এই আনন্দবাজারের বিল্ডিংয়ে যাতে মানুষ একটু ভালো করে বসে খেতে পারে, একসঙ্গে 15,000 20,000 লোক খেতে পারে, এমন তো 6 তলা বিল্ডিং করেছে। বাবা এই দীক্ষার কাজে অগ্রগতি করতে গিয়ে এক অভূতপূর্ব কাজ করে ফেললো, মানুষের মনে কনফিডেন্স এনে দিল। নিজে 100 দিন অবিরত লেগে থেকে 4.5 লাখ দীক্ষার উপরে দীক্ষা দিয়ে এটা দেখিয়ে মানুষের মনে বুঝে দিল, হ্যাঁ তাহলে আমিও পারি। তা যারা 5টা দীক্ষা হতো না, সে 1000 দীক্ষা দিয়ে এসে হাজির হচ্ছে, যে 5টা দীক্ষা হতো না, তার 1000 দীক্ষা হচ্ছে। হসপিটালটাকে আরও সুন্দর, আরও বড় করে তোলার জন্য আপনার চেষ্টা করে চলেছে। এই লকডাউনে সরকারিকে সাহায্য করার থেকে আরম্ভ করে ব্যক্তিগতভাবে সমস্ত কেন্দ্র মন্দির থেকে সহযোগিতা করানো, কেন্দ্র মন্দির থেকে সরকারকে সাহায্য করানো, আর আবার গুরুভাইদের সাহায্য সহযোগিতা করানো। এই এখানে হতে হতে কেমন ঠাকুরের দয়াই হয়। কিছু না কেন্দ্র মন্দির ছিল, সেখানে মানুষকে ইষ্টবিধি জমা দিত, কলকাতায় তারা নিয়ে আবার দিত, সেখান থেকে এখানে এসে আবার অর্ঘ্যবস্তি পেত, এই কলকাতা থেকে অর্ঘ্যবস্তি পেত, এরকম একটা সময়ের ব্যাপার ছিল, আর লোকের আসা যাওয়ার ব্যাপার ছিল। আবার এই যারা নিয়ে যাচ্ছে তারাও ঠিক মতন বিলি করছে না করছে, কারো ঘরে কেন্দ্রে পড়ে থাকলো, কেউ আসে নেয় না, কেউ আসে না নেয় না, পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্ত নেই। বাবা উদাহরণ করলো উপযোজনা কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে একটা ছোট্ট এরিয়ার মধ্যে, হয়তো একটা স্ট্রিট, একটা গলির মধ্যে যারা সৎসঙ্গী আছে, বা 2টো গলির মধ্যে যারা সৎসঙ্গী আছে, তারা তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের বাড়িতে ছোটো ছোটো সৎসঙ্গ করা, এই উপযোজনা কেন্দ্র থেকে যাজন করা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, সর্বরকমের এই করে করে এখন দেখা যাচ্ছে যে উপযোজনা কেন্দ্রতে মানুষ এসে যদি ইষ্টপতি দেয়, সেটা যদি কেন্দ্রে চলে যায়, কেন্দ্রের থেকে যেখানে কম্পিউটার আছে সেখানে চলে যাবে, সেখান থেকে আবার কেন্দ্রে আসবে, কেন্দ্রের থেকে উপযোজনা কেন্দ্রেতে এসে অগ্রবস্তি সবাই হাতে হাতে পেয়ে যাবে। এটা করবে বলে কিন্তু করেনি, করোনার জন্যে এখন আমরা জমা দিতে পারছি না। কিন্তু ঠাকুরের দয়া উপযোজনা কেন্দ্র সৃষ্টি হয়ে গেছে এটা হওয়ার আগেই, বহু জায়গার থেকে। বিদেশে অনলাইন সৎসঙ্গ হচ্ছে, ওরা জার্মানিতে কেউ একজন শুরু করেছেন, সে জার্মানির, ক্যানাডার, নিউ ইয়র্কের, আমেরিকার, ব্রিটেনের, ফ্রান্সের সবার সঙ্গে যোগাযোগ করে একটা অনলাইন সৎসঙ্গ করছে। এখন আমরা এই করোনার থাবা খেয়ে আমরা এখন অনলাইনে সৎসঙ্গ করাটা ইজি হয়ে গেছে। ফলে যারা অনলাইনে যুক্ত হচ্ছেন তারা তাদের মধ্যে একটা ঠাকুরের কথা নিয়ে আলাপ আলোচনা, গান কীর্তন, কথাবার্তা বলা, নাহলে করোনা যে বাড়িতে যদি বন্দি হয়ে থাকতে হয়, মানুষ তো পরিবেশ ছাড়া বাঁচতে পারে না। পরিবেশ ছাড়া বাঁচতে হলে সে ঘরের মধ্যে যেখানে 4-5 জন 6 জন লোক আছে, তারা না একরকম নিজেদের মধ্যে কতক্ষণ কথা বলবে, তখন নিজেদের ছেলের সঙ্গে বা বউয়ের সঙ্গে বা মার সঙ্গে বাবার সঙ্গে কতক্ষণ কথা বলবে। ভেন্টিলেশন না থাকলে, যদি পরিবেশের সঙ্গে আদান প্রদান না হয়, তো অনেকে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই অনলাইন সৎসঙ্গ তার থেকে কিন্তু মানুষকে, আমাদের গুরু ভাইদের বাঁচাবে। আমরা যতটুকু সদাচার
সর্বত যেমন চেয়েছেন তেমন তো হলে তো কোনো রোগ বাড়াই আমাদের হতো না। যতটুকু সদাচার আমরা পালন করেছি বা করে থাকি, তা করে থাকলে তার দ্বারাই দেখেন এখনো পর্যন্ত সৎসঙ্গী মডেল যেটা আছে, সৎসঙ্গীর পরিবেশ যেটা আছে, সৎসঙ্গের গুরু ভাইরা যারা আছেন, তাদের মধ্যে করোনা সংক্রান্তের কথা আমি দুই একটা ছাড়া আর এখনো পর্যন্ত শুনি নাই। অবশ্য আমার শুনতেই হবে এমন কোনো কথা নেই। আমি আর কতটুকু দেখি কতটুকু জানি, বয়স হয়ে গেছে, এখন বাড়িতেই থাকি, বাইরে লকডাউনের জন্য বাইরে বেরোনো যাচ্ছে না, আর বাড়িতে থেকে যতটুকু সম্ভব। তবে একসময় ঋত্বিক অফিসে যে কাজ করতাম, তাদের বহু কর্মীদের সঙ্গে জানাশোনা ওঠা বসা আছে। তাদের কিছু ফোন নাম্বার আমার কাছে ছিল, তাদের সেই ফোন নাম্বার অনেকের চেঞ্জ হয়ে গেছে। তা সত্ত্বেও প্রায় হাজার দেড়েক দুয়েক নাম ছিল, ফোন নাম্বার ছিল। তার মধ্যে 1200 এরকম হবে। তার মধ্যে যোগাযোগ করে করে অন্তত 700-800 লোকের সঙ্গে আমি যোগাযোগ করতে পেরেছি। তারা ওয়ার্কার, সহজেই তারা তাদের অপলেটদের বা গুরু ভাইদের খবর রাখা তাদের পক্ষে সম্ভব। আমি কারোর কাছ থেকে এই রিপোর্ট পাইনি যে কোনো গুরু ভাইয়ের করোনা হয়েছে। হতে পারে, হয়ই না তা আমি বলছি না, কিন্তু যতটুকু আমরা পালন করছি, যতটুকু একে অপরকে সহযোগিতা করছি, একে অপরের মানসিক বল বাজাচ্ছি, বা প্রকৃত সাহায্যের প্রয়োজন হলে যতটা আমরা করে থাকছি, এই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে মানুষের কাছে যার অসুবিধা আছে, কার কী অসুবিধা আছে খবর নিয়ে, কারোর হয়তো বাজারটা করে দেওয়াই দরকার, কারোর একটা ওষুধ আনার দরকার, একজন গিয়ে পারছে, এর জন্যে 5 বাড়ির থেকে 5 জনের যাওয়ার প্রয়োজন হচ্ছে না। সহজেই বাজারে ভিড় হবে না, তারা উপযুক্ত প্রিকশন নিয়ে মানুষকে সাহায্য করে দিতে পারছে, একজনে ঘুরে আসতে পারছে, দেখা দিতে পারছে। তাকে ধরে চললে যে স্বল্পম অবশ্য ধর্মস্ব ত্রায়তে মহৎ ভয়াত, সমস্ত রকম ভয় থেকে, সমস্ত কিছু দুর্বিপাক থেকে, সমস্ত কিছু আবর্জনার থেকে আমরা মুক্ত হয়ে তাকে ধরে, তাকে চেপে ধরলে তিনি আমাদের স্বর্গরাজ্য দিয়ে দেবেন। আমরা তাকে ধরি, আসুন সবাই মিলে ধরি, তার কথা বলি, তার কথা শুনি, তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। মানুষ তাকে ধন্য হোক, কিছু তার হোক, সবাই ভালো থাকুক, সবাইকে ভালোবাসে সে। তিনি ভাবলেন আমি সেই প্রেম স্বরূপ, সেই প্রেম মানুষের মধ্যে ছড়াতে ইচ্ছেছেন। ভালোবাসা না হয়তো হয় না, ভালোবাসায় যে কোনো নাথিং হ্যাজ এ মোর ম্যাগনেটিক পুল দ্যান লাভ। ভালোবাসার মতন আকর্ষণ শক্তি আর কিছু নেই। আর করতে করতেই ভালোবাসা হয়, ভালোবাসতে বাসতে ভালোবাসা হয়। কখনো ভাবতে নেই যে আমি ভালোবাসি না। ঠাকুর বলেন জন্মের সময় থেকে ভালোবাসা থাকে, যে ভালোবাসার দ্বারা রেত শরীর রক্ত রোজের মিলন হয়, যে আকর্ষণে মিলন হয়, সেটাকেই ভালোবাসা মানুষের মধ্যে দেওয়া আছে। চেষ্টা করলেই হয়, ভালোবাসলেই হয়। যত ভালোবাসবে তত বেড়ে যাবে, তত বড় হবে, তত বিস্তার হবে। নারদে সুখম অস্তি ঘুমৈব সুখম বৃহতি সুখ। সবার সুখে সুখ, সবাইকে ভালো রেখে ভালো রাখতে হবে। জয় গুরু।